সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরিচিতির সর্বশেষ যে লেকচারটা, লেকচার 3, যেখানে আমরা নদী, নালা, দ্বীপ, চর, হাওর, বাওর, খাল, বিল সবকিছু নিয়ে পড়ার চেষ্টা করব। পাশাপাশি বাংলাদেশের অন্যান্য পরিচিতি, বিভিন্ন হটলাইন, তারপর জাতীয় দিবস নিয়ে পড়ার চেষ্টা করব এবং এই পড়াশোনার মাধ্যমে আমরা অধ্যায় 7 অর্থাৎ বাংলাদেশ পরিচিতি এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলব। তো এই অধ্যায় তোমাদের আগের 2টা লেকচার অলরেডি পড়ানো হয়েছে, যেখানে বাংলাদেশ পরিচিতি সম্পর্কে তোমরা অনেক কিছু সম্পর্কে জেনেছো এবং সর্বশেষ এই লেকচারটা নিয়ে তোমাদের সাথে আছি আমি, তোমাদের রিয়াদ ভাইয়া, এবং আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা যে বিষয়টা দেখি সেটাই দেখে আসবো, সেটা কি টপিক ভিত্তিক গুরুত্ব। দেখো, নদী, নালা, তারপর হচ্ছে দ্বীপ, চর, বিল, হাওর, বাওর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমরা 3 স্টার মার্কিং করা দেখতেছি। আর জগন্নাথের জন্য 1 স্টার, জিএসটির জন্য 1 স্টার, চট্টগ্রামের জন্য 2 স্টার মার্কিং করা। আর বাংলাদেশের অন্যান্য পরিচিতি, যেমন এইখানে হচ্ছে বাংলাদেশের প্রথম পুরুষ, তারপর প্রথম নারী, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব যেরকম প্রথম পুরুষ হচ্ছে স্পিকার কে, প্রথম নারী স্পিকার কে, তারপর ধরো যে এইরকম বিভিন্ন বিষয়, বাংলাদেশের একমাত্র ধরো যে কোনো কিছু একমাত্র হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি কোনটি, বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, এই বিষয়গুলো আমরা সেখানে পড়ব। পাশাপাশি জাতীয় দিবস এবং হটলাইন সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। এই টপিকটা ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহীর জন্য 3 স্টার মার্কিং করা আমরা দেখতে পাচ্ছি, জগন্নাথের জন্য 2 স্টার, জাহাঙ্গীরনগরের জন্য এটা 1 স্টার এবং চট্টগ্রামের জন্য 2 স্টার মার্কিং করা। তো প্রথমেই আমরা যেটা পড়বো, বাংলাদেশের উল্লেখযোগ্য নদ নদী। নদ নদী পড়ার আগে আমরা তোমাদের আগে নদ নদী বিষয়টা ক্লিয়ার করে ফেলি। নদ নদী বিষয়টা বোঝার জন্য সর্বপ্রথম আমাদের বাংলাদেশের মানচিত্র আঁকাইতে হবে। এটা যদি বাংলাদেশের মানচিত্র হয়, তোমরা অনেকেই হয়তো ভাবো যে বাংলাদেশের মানচিত্র ভাই আপনারটা খুব একটা সুন্দর হয় না, আমি তার চেয়ে আরো ভালো আঁকাইতে পারি। তো তোমরা যারা আমার চেয়ে ভালো আঁকাইতে পারো, তোমাদের কে কংগ্রাচুলেশন। আমি হয়তো পশ্চিমবঙ্গের কিছুটা অঞ্চল দখল করে ফেলছি, একটু আমি ঠিক করে নেই। হ্যাঁ, মোটামুটি এটা বাংলাদেশের মানচিত্র। আমরা জানি যে মানচিত্রের মতো হয়ে আমরা যদি দাঁড়াই, তাহলে আমাদের উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান সাইডে হয় পশ্চিম, বাম সাইডে হয় পূর্ব। আমাদের দেশের যে গুরুত্বপূর্ণ বড় বড় নদীগুলো আছে, সেগুলো কি কি, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এগুলো সম্পর্কে আমরা আগে জানার চেষ্টা করব। ভারতের একটা হিমবাহ আছে, নাম হলো গাঙ্গোত্রী হিমবাহ। গাঙ্গোত্রী হিমবাহ, গাঙ্গোত্রী হিমবাহ। হিমবাহ জিনিসটা কি ভাইয়া? হিমবাহকে ইংরেজিতে বলা হয় গ্লেসিয়ার। হিমবাহ বা গ্লেসিয়ার বিষয়টা কি? সেটা হলো বরফের পাহাড়, একেবারে পাহাড়ের চূড়ায় যে বরফ থাকে, সূর্যের তাপে সেই বরফটা গলে যায় এবং সেখান থেকে পানি বের হয়, মানে গলে পানি বের হয় আর কি। সেটা প্রথমে শুরু থাকে, ধীরে 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 সেটা ওসার হতে থাকে এবং সেখান থেকে নদী সৃষ্টি হয়। তো হিমবাহ থেকে নদী সৃষ্টি হয়। এই ভারতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী সৃষ্টি হয়ে সেটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা হয়ে প্রবেশ করে। তাহলে কোন দিক দিয়ে প্রবেশ করলো? এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম কি? এটা হলো চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করলো। আর গাঙ্গোত্রী থেকে বের হয়েছে, এই জন্য এর নাম ভারতে বলা হয় গঙ্গা, বা আমরা বলি পদ্মা। তাহলে এটা কোন নদী? গঙ্গা বা পদ্মা। তাহলে পদ্মা নদী কোন দিক দিয়ে প্রবেশ করলো? চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করলো। এরপর আমাদের যদি আমরা এই সাইডের দিকে তাকাই, এই উত্তরাঞ্চল দিয়ে একটা নদী প্রবেশ করেছে, নাম হলো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তিব্বতের অন্য কালার নেই, তাহলে তোমাদের নদীগুলো বুঝতে সুবিধা হবে। তিব্বতের মানস সরোবর, মানস সরোবর। সরোবর মানে কি? সরোবর মানে হলো একটা লেক, সরোবর হলো লেক। তো মানস সরোবর থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশে প্রবেশ করে এই দিক দিয়ে চলে আসে। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র। এটার নাম ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদী চীন থেকে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়া থেকে আবার
বাংলাদেশে আসে। তো এই নদী এই দিক দিয়ে আসতেছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ নদী বাংলাদেশের নাম হলো মেঘনা। তবে এই মেঘনা নদী আসছে কোথা থেকে? ভারতের নাগামণিপুর অঞ্চলে, নাগামণিপুর, ভারতের নাগামণিপুর অঞ্চলে একটা নদী আছে, নাম হলো সেটার বরাক। এই নদীটার নাম কি? বরাক নদী। এই বরাক নদী বাংলাদেশের সীমান্তের কাছে এসে দুই ভাগে ভাগ হয়ে যায়, দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এই উপরের ভাগ এইটা হলো সুরমা, নিচের এই নদীটার নাম হলো কুশিয়ারা, এটা হলো কুশিয়ারা। তাহলে সুরমা এবং কুশিয়ারা কোন দিক দিয়ে প্রবেশ করে? বাংলাদেশের সিলেট জেলা দিয়ে প্রবেশ করে। তাহলে এই দুইটা জেলা কি? এই দুইটা পয়েন্ট হলো সিলেট, বাংলাদেশের সিলেট জেলা দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করে এরা আজমিরিগঞ্জ নামক একটা স্থানে এসে আবার মিলিত হয়ে যায়। তাহলে এই জায়গাটার নাম হলো আজমিরিগঞ্জ। এইখানে এসে তারা মিলিত হয়ে গেল। মিলিত হয়ে মিলিত স্থানের নাম হলো আজমিরিগঞ্জ। মিলিত হয়ে তারা নাম ধারণ করে কালনী। তার মানে এই নদীটার নাম হলো কালনী। তাহলে সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়ে নাম ধারণ করলো কি? কালনী। নাম ধারণ করে তারা এই যে ব্রহ্মপুত্র ছিল, এই ব্রহ্মপুত্রের সাথে এসে মিলিত হয়ে যায়। তাহলে এই যে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হলো, এই মিলিত স্থানের নাম হলো ভৈরব। এই মিলিত স্থানের নাম ভৈরব। এখন কিছু কথা আছে। কিরকম কথা? মাথায় রাখতে হবে, বাংলাদেশ মানেই টুইস্ট। বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে হলো টুইস্ট। বাংলাদেশে ভূমিকম্প হয়, এমনও ভূমিকম্প হয়েছে যে নদীর তলদেশে ভূমিকম্প হয়ে গেছে। কোথায় ভূমিকম্প হয়েছে? নদীর তলদেশে। আর নদীর তলদেশে ভূমিকম্প হওয়ার ফলে নদীর গতিপথই চেঞ্জ হয়ে গেছে। কিভাবে? এই যে আমাদের ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদীর তলদেশে ভূমিকম্প হয় 1787 সালে। কত সালে? 1787 সালে। ব্রহ্মপুত্রের তলদেশে ভূমিকম্প হওয়ার ফলে এর গতিপথ চেঞ্জ হয়ে যায়। যে ব্রহ্মপুত্র আগে এই দিক দিয়ে প্রবাহিত হতো, সেটা এখন সামনের দিকে প্রবাহিত হয়। আর এই নতুন যে প্রবাহিত হচ্ছে, এই নদীর নাম হয়ে যায় যমুনা। নতুন এটা হয়ে গেল কি? যমুনা। আর পুরানো যেই দিক দিয়ে ব্রহ্মপুত্র যাচ্ছিল, সেটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র। তাহলে আমরা দেখলাম এই যে কালনী নদী আর এই যে পুরাতন ব্রহ্মপুত্র, এই দুইটা মিলিত হয়েছে কোথায়? ভৈরবে। মিলিত হয়ে এর নাম হয়ে যায় মেঘনা। মিলিত হয়ে এর নাম কি হয়ে যায়? এর নাম হয়ে যায় মেঘনা। মেঘনা নাম নিয়ে সে সামনের দিকে আসে। তাহলে এটা কোন নদী? এটা হলো মেঘনা। অন্যদিকে আমরা যে দেখলাম নতুন যমুনা নদী সৃষ্টি হলো ব্রহ্মপুত্রের তলদেশে ভূমিকম্পের ফলে। সেই যমুনা নদী এবং আগে থেকে আসা পদ্মা নদী, এই দুইটা নদী আবার মিলিত হয়ে যায় গোয়ালন্দে। গোয়ালন্দ, যেটা রাজবাড়িতে অবস্থিত। তাহলে এই পয়েন্টটা হলো রাজবাড়ির গোয়ালন্দ। এই গোয়ালন্দে মিলিত হয়ে সে পদ্মা নাম ধারণ করেই সামনের দিকে এগোতে থাকে। তাহলে এই যে পদ্মা নাম ধারণ করে সে সামনে এগোতে থাকলো। সামনে এগিয়ে তার সাথে দেখা হয় কার? তার সাথে দেখা হয় মেঘনার। মেঘনার দেখা হয় পদ্মার সাথে। কোথায়? চাঁদপুরে। তাহলে এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হলো চাঁদপুর। চাঁদপুর। চাঁদপুরে দেখা হওয়ার পর তারা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়। তাহলে আমরা এইখানে আমাদের যে প্রধান নদীগুলো, সেই নদীগুলো সম্পর্কে জানলাম। নদীগুলো সম্পর্কে কি জানলাম? কোথা থেকে তাদের উৎপত্তি হয়েছে, তারা বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করছে, কোথায় গিয়ে কোন নদী কার সাথে মিলিত হয়েছে। বাংলাদেশের প্রধান 3টা নদী বা 4টা নদী, যেটাই বলো না কেন, ব্রহ্মপুত্র আর যমুনাকে তো আমরা একটাই ধরতে পারি। তো পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র বা যমুনা, এই 3টা সম্পর্কে কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। তাহলে এখান থেকে তোমরা হয়তো বুঝে গেছো যে আমাদের নদী পড়তে গেলে কি কি পড়তে হয়। নদী পড়তে গেলে অবশ্যই আমাদের পড়তে হবে এর উৎপত্তি স্থল। দ্বিতীয়ত আমাদের পড়তে হয় এটা বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, তার মানে প্রবেশ পথ।
তারপর এটা পড়তে হবে যে কোথায় মিলিত হয়, কোন নদী কার সাথে কোথায় মিলিত হয়, অর্থাৎ মিলিত বা মিলনস্থল, এ বিষয়টা পড়তে হবে। মিলিতর এখানে আরেকটা পড়তে হয়, মিলিত হয়ে নাম কি হয়, সেটাও কিন্তু আমাদের জানতে হয়। এছাড়া যদি কোনো বিশেষ তথ্য থাকে তাহলে বিশেষ তথ্য আমাদের পড়তে হবে। বিশেষ তথ্য আমাদের পড়তে হবে। যেমন এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীকে বলা হয় বাংলাদেশের দীর্ঘতম নদী। তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? পদ্মা নদী। এছাড়া বাংলাদেশের প্রশস্ততম, গভীরতম যেটাই বলো না কেন সেটা হলো মেঘনা নদী। বাংলাদেশের দীর্ঘতম নদী হলো পদ্মা নদী, আর বাংলাদেশের প্রশস্ততম, গভীরতম এটা কোনটা? এটা হলো মেঘনা নদী। এটা হলো মেঘনা নদী। তাহলে এতটুকু বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যখনই নদী পড়তে যাবে, নদী পড়তে গেলে তোমাদের আরো বেশ কিছু টার্মিনোলজি সম্পর্কে জানা দরকার। যেমন উপনদী, শাখা নদী। কি কি? উপনদী, শাখা নদী। তাহলে উপনদী, শাখা নদী বিষয়টা কি? বিষয়টা হলো ইনপুট আউটপুট। বিষয়টা কি? বিষয়টা হলো ইনপুট আউটপুট। ধরো এইখানে একটা নদী আছে, সেই নদী এভাব করে এসে পদ্মা নদীতে মিলিত হলো। তাহলে এই নদী কি হলো? পদ্মায় এসে মিলিত হলো, মিলিত নদী। আবার আরেকটা নদী এইখান থেকে এসে, পদ্মা থেকে এসে এভাবে বের হয়ে গেল। অর্থাৎ এটা কি? এটাকে আমরা বলতে পারি যে বের হয়ে যাওয়া নদী। সাপোজ ধরো ধরে নিলাম বের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যেই নদী এসে মিলিত হয়, যেই নদী মিলিত হয় অর্থাৎ ইনপুট ঘটায়, সেটাকে আমরা বলি উপনদী। তাহলে উপনদী কি? মিলিত হয়। উপনদী হলো মিলিত, বা আমরা বলতে পারি ইনপুট। আর শাখা নদী কি? শাখা নদী বের হয়ে যায়, বের হয়ে যায়, বা একে আমরা বলতে পারি আউটপুট। তাহলে যখনই আমরা পড়বো যে শাখা নদী বা উপনদী, তখনই আমাদের মাথায় চলে আসবে যে উপনদী মানে মিলিত হয়েছে, শাখা নদী মানে বের হয়ে গেছে। তাহলে একটু কমন সেন্স খাটায় দেখো তো ভাইয়া, যেই নদী এসে মিলিত হবে সেই নদীর অবস্থান কোথায় হবে? আমাদের বড় বড় নদী, এই যে পদ্মা, যমুনা, এই যে মেঘনা এদিক দিয়ে আসছে, ব্রহ্মপুত্র এখানে আছে, তার মানে মোটামুটি মাঝখানের দিকেই কিন্তু আমাদের বড় বড় নদী আছে। তাহলে এখানে যদি মিলিত হতে হয় তার মানে উপনদীগুলোকে উপর থেকে আসতে হবে। উপনদীগুলো যদি উপর থেকে আসে তার মানে আমরা যদি একটু বুঝে যাই যে আমাদের দেশের উত্তরাঞ্চলের দিকে কোন নদী আছে, তাহলে কিন্তু আমরা বুঝে ফেলবো যে সেগুলো হবে উপনদী। অর্থাৎ যেহেতু মিলিত হতে হবে তার মানে উপর থেকে আসতে হবে, তাহলে উপরে যেই নদীগুলো আছে সেগুলো উপনদী। আর যেহেতু এগুলো বের হয়ে যাবে, শাখা নদী, তারা বের হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হবে। তো বঙ্গোপসাগরে পতিত হতে গেলে কি হতে হচ্ছে? আমাদের দক্ষিণে যেতে হচ্ছে। তার মানে দক্ষিণাঞ্চলে যেই নদী আছে সেগুলো হলো শাখা নদী। আমাদের শুধু কষ্ট করে মুখস্থ করতে হবে কোন নদীর উপনদী কোনটা, কোন নদীর শাখা নদী কোনটা। আশা করি নদী নিয়ে তোমাদের সবচেয়ে কনফিউজিং যে জিনিসটা, সেটা মোটামুটি আমাদের এই স্লাইডটাতে কাভার হয়ে গেছে। তো চলো আমরা পড়ে ফেলি। এই যে এইখানে আমরা পড়ছিলাম, দেখো পদ্মা নদী আন্তঃসীমান্ত নদী। পদ্মার উৎপত্তি ভারতের উত্তরাখণ্ডের হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে, যা ভারতে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করেছে। পদ্মা নদী রাজবাড়ীর গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়। পরবর্তীতে চাঁদপুরে হচ্ছে মেঘনা নদীর সাথে মিলিত হয়। মোটামুটি 12টি জেলার মধ্যে দিয়ে গেছে। তার মানে প্রত্যেকটা নদী সম্পর্কে একবারে ডিটেলস এখানে আলোচনা করা আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সেই রকম এই যে আছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র দেখো হিমালয়, হচ্ছে এই যে হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। মানস সরোবর মানে হলো হ্রদ। মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে, হয়ে মোটামুটি 3টা দেশ, চীন, ভারত এবং বাংলাদেশ দিয়ে আসে। উৎপত্তিস্থল থেকে ব্রহ্মপুত্রের প্রায় দৈর্ঘ্য হলো 2900 মিটার। তো এই যে বিশাল একটা নদী, এটা হচ্ছে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হলো যমুনা। দেখো ব্রহ্মপুত্র থেকে, এই যে ব্রহ্মপুত্র, সেখান থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। তার মানে কি যমুনা হলো ব্রহ্মপুত্রের শাখা নদী। কারণ কি যমুনা বের হয়ে গেছে, নতুন করে বের হয়ে গেছে, বের হয়ে গেলে কি হয়? শাখা নদী হয়। আর যমুনা যদি এসে যুক্ত হইতো তাহলে যমুনা উপনদী হয়ে যেত। দেখো ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে। তোমাদের তো এখানে দেখাই দিছি, দেখায় নাই? এই তোমাদের এইখানে লিখে দেই নাই জেলার নাম। এই যে এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হলো
কুড়িগ্রাম, এটা হলো কুড়িগ্রাম। সবগুলো লিখছি না, পদ্মার এই যে চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, হ্যাঁ শুধু ওইটাই মনে হয় লেখা বাদ ছিল। ওকে, তাহলে মোটামুটি ব্রহ্মপুত্র সম্পর্কেও আমরা বুঝে গেলাম। তারপর হচ্ছে এই যে দেখো যমুনা সম্পর্কে যে 1787 সালে ডাউকি ফল্ট বরাবর ভূমিকম্প হয় এবং ভূমিকম্পের ফলে কি হয়, ব্রহ্মপুত্রের গতিপথ চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়ে যমুনা নদী তৈরি হয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বেশি চর আছে কোন নদীতে? যমুনা নদীতে, এটা মাথায় রাখতে হবে। যমুনা নদীতে চরের সংখ্যা সবচেয়ে বেশি। তারপর মেঘনা নদী, এগুলো তোমাদের ডিটেলসে বলে দিছি, তাও এখানে লেখা আছে, তোমরা একবার করে পড়ে নিবে। কর্ণফুলীটা তোমাদের যদি ম্যাপে দেখাইতে চাই, তাহলে ম্যাপে দেখাইলে কর্ণফুলী তোমাদের ম্যাপে দিয়ে দেই, তাহলে এক জায়গাতে তোমরা সবকিছু পেয়ে যাবে। এই যে এটা হলো মিজোরামের লুসাই পাহাড়, মিজোরাম লুসাই পাহাড় বা পর্বত ধরে নাও। এখান থেকে প্রবেশ করে চট্টগ্রাম দিয়ে বের হয়ে গেছে। এই নদীটাকে আমরা বলবো কর্ণফুলী নদী। তাহলে সরি, আরে কি লিখলাম বলো দেখি, এটাকে বলবো কর্ণফুলী নদী। এর প্রবেশ পথের চেয়ে কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা মাথায় রাখা দরকার। কোথা দিয়ে এসে পতিত হয়েছে? চট্টগ্রাম দিয়ে। কর্ণফুলীর ক্ষেত্রে এটা মাথায় রাখবা, বঙ্গোপসাগরে পতিত হয়েছে কোন দিক দিয়ে? চট্টগ্রাম দিয়ে। ওকে, এই যে কর্ণফুলী দেখো, দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম রাঙামাটির প্রধান নদী। এর উৎপত্তিস্থল ভারতের মিজোরামের লুসাই পাহাড়ে রাঙামাটি জেলা দিয়ে প্রবেশ করে, চট্টগ্রামের কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল কর্ণফুলী টানেল কিন্তু এই নদীর তলদেশেই রয়েছে। এরপর আছে সাঙ্গু নদী, দেখো ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী সাঙ্গু নদী। মাতামুহুরী নদী, এর উৎপত্তিস্থল কোথায়? বান্দরবনের লামার মৈভার পর্বতে। সবসময় মাথায় রাখবা ভাইয়া, দুটি নদীর উৎপত্তি বাংলাদেশে। একটা হলো আমাদের হালদা, আর একটা হলো মাতামুহুরী, যদিও এই মাতামুহুরী নিয়ে একটা কনফিউশন আছে। অনেকে বলে যে এটা হচ্ছে এই যে বান্দরবানের লামার মাইভার পর্বত, যেটা এই পর্বতটা কিছুটা ভারতের মধ্যেও আছে, সো ভারত থেকে উৎপত্তি হয় বাংলাদেশে ঢুকছে। সো এইটা নিয়ে কিছুটা কনফিউশন থাকলেও এইটা নিয়ে কোনো কনফিউশন নাই, হালদা নিয়ে কোনো কনফিউশন নাই, যে এটা বাংলাদেশেই উৎপন্ন হয়েছে, বাংলাদেশেই পতিত হয়েছে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। হালদা নদীকে বলা হয় এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র, যার উৎপত্তি হলো পার্বত্য চট্টগ্রামের বাদনাতলি পাহাড়। এটা বাংলাদেশে উৎপত্তি এবং সমাপ্তি, বাংলাদেশেই উৎপত্তি, বাংলাদেশের সমাপ্তি। আবার বলো না যে ভাইয়া বাংলাদেশের সমাপ্তি মানে কি? সমাপ্তি মানে হলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি নাফ নদী, যেটা বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করছে। বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথককারী নদী হলো নাফ নদী। এটা ভালো করে মাথায় রেখো, বাংলাদেশ মিয়ানমারকে পৃথককারী নদী নাফ নদী। এর দৈর্ঘ্যটা আসে অনেক সময় 56 কিলোমিটার। এছাড়াও আরো অন্যান্য নদী আছে, তোমাদের যেভাবে পড়ালাম জাস্ট এগুলো পড়ে নিও। যে তিস্তাটা একটু ভালো করে পড়ো। এরপর এই যে উপনদী, শাখা নদী, পদ্মার উপনদী কোনগুলো, অর্থাৎ পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে কোন নদীগুলো, আবার পদ্মার শাখা নদী কোনগুলো, অর্থাৎ পদ্মা থেকে বের হয়ে গেছে কোনগুলো, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন পদ্মার ক্ষেত্রে দেখো মহানন্দা, পুনর্ভবা, নাগর, টাঙ্গন, তারপর পাগলা, কুলিক, এগুলো কি পদ্মার উপনদী। আর শাখা নদীর কথা যদি আমরা বলি, তাহলে কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, অনেকগুলো নদী আছে। এভাব করে উপনদী, শাখা নদী বলতে কি বোঝানো হয় অলরেডি তোমরা বুঝে গেছো। এটা শুধু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। আর যদি তোমাদের ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকে যে বাংলাদেশের কোথায় কোন নদী আছে, সেক্ষেত্রে তোমাদের আর মুখস্থ করতে হবে না, তোমরা বুঝেই যাবে। এই যে ওভারঅল দেখো একটা মানচিত্র,
মানচিত্রে এইখানে তোমাদের সবগুলো নদী ছোট বড় করে দেওয়া আছে। এই যে করতোয়া, এই যে কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র আসলো, এসে কোথায় কে মিলিত হয়েছে, সবকিছু এখানে তোমাদের সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। তারপর আমরা সংখ্যায় কিছু বিষয় দেখি, যেমন ভারত এবং বাংলাদেশে, ভারত থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদীর সংখ্যা 54টি। এটা খুব ভালো করে মাথায় রাখবা, পরীক্ষায় আসে। আর মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নদীর সংখ্যা হলো 3টি। তাহলে ভারত থেকে বাংলাদেশে আসছে কয়টি? ভারত থেকে বাংলাদেশে আসছে 54টি, মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে 3টি। তাহলে টোটাল কতগুলো হলো? টোটাল হলো 57টি। সেটাই, বাংলাদেশের মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদীর সংখ্যা হলো 57টি। ওকে, বাংলাদেশের নদীর সংখ্যা কত? 1415টি। নদী গবেষণা ইনস্টিটিউটের সর্বশেষ এডিশন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম নদী হলো বলেশ্বর, 0.2 কিলোমিটার, যেটা শেরপুরে অবস্থিত। আর বাংলাদেশের দীর্ঘতম নদী হলো পদ্মা। নাফ নদীর দৈর্ঘ্য 56। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে একটা নদী, কিন্তু সেই নদী আর বাংলাদেশে ফেরত আসে নাই। এরকম নদীর সংখ্যা একটাই, সেটা হলো কুলিক নদী। তবে 4টা নদী আছে যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে, আবার ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এরকম নদী আছে 4টা। 4টা কি কি দেখো: আত্রাই, পুনর্ভবা, মহানন্দা, টাঙ্গন। তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি সমাপ্তি নদী 2টা, হালদা এবং সাঙ্গু। ওকে, তারপর আমরা সামনের দিকে যাই। মিয়ানমার থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদী হলো সাঙ্গু, মাতামুহুরী, নাফ। ওকে, আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে কয়টি নদী? 4টি নদী: আত্রাই, পুনর্ভবা, মহানন্দা ও টাঙ্গন। মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে 3টি নদী, অলরেডি এটা তোমাদের বলে ফেলছি। 3টি নদী কি কি? সাঙ্গু, মাতামুহুরী এবং নাফ। সামনের দিকে আমরা যাই। বাঁধ। ভারত অনেকগুলো নদী আমাদের দেশে পাঠাইছে। আমরা দেখলাম যে 54টা নদী ভারত থেকে বাংলাদেশে আসছে। এই নদীগুলোর পানি বন্টন করতে গিয়ে তারা কি করছে? তারা শুষ্ক মৌসুমে পানিগুলো ধরে রাখার জন্য অনেকগুলো নদীর উপর বাঁধ দিছে। আর যখন বর্ষাকাল আসে বা তাদের নদীতে পানি ধারণ ক্ষমতার আর থাকে না, তখন তারা কি করে? এই বাঁধগুলো খুলে দেয়। যার ফলে সেই বাঁধের পানিগুলো ডিরেক্ট বাংলাদেশে এসে বর্ষা মৌসুমে প্রচুর বন্যার সৃষ্টি করে, আমাদের জনদুর্ভোগ বাড়ায়। আর শীত মৌসুমে বা শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির দরকার, তখন তারা বাঁধ দিয়ে পানি আটকায় নিয়ে তারা পানি ব্যবহার করে। তো এই বিষয়টা খুবই খারাপ বিষয়। তবে এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে আর সবচেয়ে বড় বাঁধ সম্পর্কে আমাদের যেটা সবসময় আমাদের পরিচিত, সেটা হলো ফারাক্কা বাঁধ, যেটা পদ্মা নদীর উপর তৈরি করছে ভারত। মোটামুটি চাঁপাইনবাবগঞ্জ সিরাজ সীমান্ত থেকে 16.5 কিলোমিটার বা 11 মাইল দূরে এটা অবস্থিত। এটা সোভিয়েত ইউনিয়নের সহায়তায় 1961 সালে নির্মাণ করে। দেখো, মৌলানা ভাসানী রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে 1976 সালে একটা মার্চ করেন, লং মার্চ। সেই হচ্ছে ফারাক্কা বাঁধ লং মার্চ পালন করা হয় এই জন্য 16 মেতে যাত্রা শুরু করছিল, এই জন্য 16 মে। তারপর আমরা দেখতে পাচ্ছি টিপাই মুখ বাঁধ, যেটা তুইভাই ও বরাক নদী। আমরা জানি বরাক নদী থেকে কিন্তু এই যে সুরমা, কুশিয়ারা আসছে। সেই তুইভাই এবং বরাক নদী, দুইটা নদীর যে মিলনস্থল, সেই মিলনস্থলে যে বাঁধটা নির্মাণ করছে, বাঁধের নাম হলো টিপাই মুখ। এখান থেকে যেটা পড়তে হয়, বাঁধের নাম পড়তে হয়, অবস্থান পড়তে হয়, কোন নদীর উপর এটা পড়তে হয়, প্রতিষ্ঠা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বিশেষ তথ্য পড়তে হয়। তবে সবগুলোর ক্ষেত্রে আবার এগুলো পড়তে হয় না। এই ফারাক্কার ক্ষেত্রে এই 4টা ইনফরমেশন পড়ে ফেলবা। এইটার ক্ষেত্রে যদি পড়তে চাও তাহলে অবশ্যই কোন নদীর উপর পড়তে হবে, আর বিশেষ তথ্য সবগুলোর দরকার নেই। মোটামুটি এই 2টা ইনফরমেশন অবশ্যই মাথায় রাখতে হবে। গজলডোবা কোন নদীর উপর? তিস্তা, তিস্তা নদীর উপর। ডম্বুর বাঁধ কোন নদীর উপর? গোমতী নদীর উপর। বাকল্যান্ড এটা কোথায় অবস্থিত? পুরান ঢাকায়। এটা পড়তে হবে, এটা আমরাই দিছি, ভারত দেয় নাই। বুড়িগঙ্গা নদীর উপর দিছি, কারণ বুড়িগঙ্গা নদীর কারণে বিশেষ করে পুরান ঢাকায়, ঢাকার যে পুরান ঢাকা যে অঞ্চলটা আছে, সেই পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর কারণে কিন্তু প্রচুর নদী ভাঙনের একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে নদীর হচ্ছে তীর দিয়ে বাঁধ দেওয়া হয়েছে যেন নদী ভাঙন না হয়। দেখো, ঢাকা শহরকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়। মহানন্দার উপর মহানন্দা বাঁধ, বাংলাদেশের বৃহত্তম রাবার বাঁধ এটা। আর কাপ্তাইয়ের উপর কর্ণফুলী যে বাঁধটা দেওয়া হয়েছে, এটা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বীপ এবং চর। দ্বীপ এবং চরের মধ্যে ডিফারেন্স কি? দ্বীপ সমুদ্রে হয়, চর নদীতে হয়। এটাই হলো মূল ডিফারেন্স। তাহলে নদীতে হইলে সেটা চর, আর যদি সমুদ্রে হয় তাহলে সেটা হলো দ্বীপ। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো ভোলা।
বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা সেটাও কিন্তু ভোলা। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটা? ভোলা। বৃহত্তম দ্বীপ ভোলা, একমাত্র দ্বীপ জেলা হলো ভোলা। এরপর সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ যার আয়তন 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিনে দেখো এখানে কি পাওয়া যায়? অলিভ টার্টল পাওয়া যায়। এখানে অলিভ টার্টল পাওয়া যায়। এর আশেপাশের এলাকাকে এমপিএ করা হয়েছে, অর্থাৎ মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে। ভালো করে মাথায় রাখতে হবে যে স্থানীয় যারা আছে তারা একে নারিকেল জিঞ্জিরা বলে। যারা স্থানীয় আছে তারা একে কি বলে? নারিকেল জিঞ্জিরা বলে। নাফ নদীর মুখে। এখন তোমরা যদি সেন্ট মার্টিন ঘুরতে যাও তাহলে মোটামুটি টেকনাফ থেকে অথবা কক্সবাজার থেকে তোমাদের শিপে করে যেতে হয়। যার সময় নাফ নদী দিয়ে যখন তোমরা যাবে তখন দেখবে অনেক সুন্দর গাংচিল আসে। গাংচিল এসে তোমরা এরকম চিপস যদি ছিটায় দাও বা যে কোনো খাবার ছিটায় দাও, ওরা সা করে এসে খাবার নিয়ে চলে যায়, পানিতে খাবার পড়ে না। খুবই সুন্দর একটা সিনারিও। এবং তোমরা যাওয়ার সময় বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যদি তাকাও তাহলে দেখবে যে মিয়ানমারের বড় বড় পাহাড়গুলো দেখা যায়, যে পাহাড়গুলো হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশকে পৃথক করেছে নাফ নদী, তোমাদের একটু আগেই পড়ালাম। আর আমরা সেই নাফ নদী দিয়েই যাচ্ছি, তার মানে কি আমরা নাফ নদীর এক প্রান্তে বাংলাদেশ দেখতে পাবো আর এক প্রান্তে মিয়ানমার দেখতে পাবো। এই সুন্দর বিষয়টা তোমরা দেখতে পাবে। যদি তোমরা সেন্ট মার্টিনে যাও, যাওয়ার পর দেখবে যে ওই এলাকার লোকজন তাকে কি বলে? সেন্ট মার্টিনও বলে, কিন্তু বেশিরভাগ লোকজনই বলে তাকে নারিকেল জিঞ্জিরা, কারণ সেখানে অনেক নারিকেলের গাছ আছে এবং নারিকেল প্রচুর পরিমাণে হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওইখানকার নারিকেল বা ডাবের পানি আমরা সচরাচর যে নারিকেল বা ডাব খাই সেই রকম কিন্তু না। অর্থাৎ তোমরা কেউ যদি সেন্ট মার্টিন ঘুরতে যাও তাহলে আমার সাজেশন থাকবে অবশ্যই সেখানকার ডাবের পানি তোমরা ট্রাই করে আসবে। এখান থেকে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে স্থানীয় ভাষায় তাদের কি বলা হয়? নারিকেল জিঞ্জিরা বলা হচ্ছে সেন্ট মার্টিনকে। এরপর আমরা পড়বো মহেশখালী। যেটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। তোমাদের যাদের ইচ্ছা আছে একই সাথে পাহাড় এবং সমুদ্র দুইটাই তোমরা এনজয় করতে চাও, তাদের যাইতে হবে কোথায়? মহেশখালীতে যাইতে হবে। এখানে বিখ্যাত আদিনাথ মন্দির আছে এবং বাংলাদেশের প্রথম যে এলএনজি অর্থাৎ হচ্ছে ন্যাচারাল গ্যাস যেটা আছে সেই গ্যাসের টার্মিনালটা কিন্তু স্থাপিত হয়েছে এইখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া, যে কুতুবদিয়াতে আছে বাতিঘর। কুতুবদিয়াতে কি আছে? কুতুবদিয়াতে ঘূর্ণায়মান বাতি আছে। এখানে আছে বিখ্যাত বাতিঘর। বাতিঘরের কাজ কি? বাতিঘরের কাজ হলো সমুদ্র দিয়ে যখন কোনো জাহাজ যায় তখন যেন সেই জাহাজটা সঠিক দিক নির্ণয় করতে পারে, এই জন্য বড় বড় পাহাড়ের উপরে বাতিঘর নির্মাণ করা হয়। তো এখানে বাতিঘর আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সোনাদিয়া দ্বীপ। এটা মূলত অতিথি পাখির জন্য বিখ্যাত। এটা কোথায় আছে? কক্সবাজারে। নিঝুম দ্বীপ সম্পর্কে অনেকে তোমরা হয়তো নাম শুনছো, এগুলো দুই একবার পড়ে নিও। দক্ষিণ তালপট্টি দ্বীপ, যেই দ্বীপ মূলত হারিয়াভাঙ্গা নদী, যেটা ভারত এবং বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে, ভারত এবং বাংলাদেশকে পৃথক করছে। এই হারিয়াভাঙ্গা নদীর হচ্ছে মোহনায় একটা দ্বীপ জেগে উঠছে যার নাম হলো দক্ষিণ তালপট্টি, যেটা নিয়ে ভারত এবং আমাদের মাঝে মোটামুটি একটা ঝামেলা তৈরি হয়েছিল। পরবর্তীতে আমরা সমুদ্রের একটা ভাগ মানে একটা অংশ বেশি নিয়ে ওদেরকে দক্ষিণ তালপট্টি দ্বীপ দিয়ে দিছি। অর্থাৎ আমরা কি করছি? সমুদ্রের এক সাইডে আমরা একটু অংশ বেশি নিছি আর ওদেরকে দিয়ে দিছি দক্ষিণ তালপট্টি দ্বীপ। মজার বিষয় হলো দিয়ে দেওয়ার কিছুদিন পরে এই দ্বীপটা ডুবে গেছে। এই দ্বীপটা এখন আর নেই, এটা সমুদ্রতলে নিমজ্জিত। ওকে, যাই হোক। এরপর আমরা দেখতে পাচ্ছি দুবলার চর। দুবলার চর কিসের জন্য বিখ্যাত? ওই যে দেখো, মৎস্য আহরণ, তারপর শুটকি উৎপাদন, তারপর হচ্ছে সবুজ বেষ্টনীর জন্য বিখ্যাত। হাওর বাওর। ওকে, এরপর আমরা বিল দেখতে পাচ্ছি। হাওর বাওর বিল। আগে আমাদের এই তিনটা বিষয় সম্পর্কে ক্লিয়ার হওয়া দরকার, কারণ আমরা অনেকেই জানি না হাওর কি, বাওর কি আর বিল কি। বিল হলো নিচু জায়গা যেখানে শুষ্ক মৌসুমে চাষাবাদ করা যায়। তাহলে এটা কি থাকে? এটা শুষ্ক মৌসুমে এইখানে চাষাবাদ করা হয়। তোমাদের এলাকায় যে বিলগুলো আছে সেখানে দেখবা শুষ্ক মৌসুমে বেশিরভাগ বিলে ধান চাষ করে। শুষ্ক মৌসুমে ধান চাষ করে আর বর্ষা মৌসুমে এগুলো বিশাল এরিয়া একবারে ডুবে যায়, সেখানে নৌকা নিয়ে অনেকে ঘোরাফেরা করে। এটা হলো বিল। এখন হাওর জিনিসটা কি? হাওর সব সময় এখানে পানি থাকে, সর্বদাই পানি।
পানিতে নিমজ্জিত, অর্থাৎ এমন বিশাল এরিয়া যেটা একটা উপজেলা বা ২টা উপজেলা বা ৩-৪টা উপজেলার সমান হতে পারে। বিশাল এরিয়া। মোটামুটি আমরা গামলা চিনি না? গামলাতে যদি আমরা পানি দেই, তাহলে পানির উপরের স্তর দিয়ে আমরা ঘোরাফেরা করতে পারবো, কিন্তু গামলার একবারে নিচ পর্যন্ত পানি আছে, অর্থাৎ অনেক গভীর পর্যন্ত পানি আছে। এই রকম যে ভৌগোলিক কাঠামো, এটাকে বলা হচ্ছে হাওর। তাহলে হাওরে কি থাকে? হাওরে সবসময় পানি থাকে। আর হাওরে যে সবসময় পানি থাকে, এই জন্য কিন্তু হাওর থেকে প্রচুর পরিমাণে আমরা মৎস্য সম্পদ পেয়ে থাকি। তাহলে বাওর কি? ধরো এটা একটা নদী, একটা নদী বয়ে যাচ্ছে। এই নদী থেকে, এইখান থেকে একটা ছোট নদী উৎপত্তি হয়েছে। এখন সামহাউ এই জায়গাটাতে ব্লক হয়ে গেছে, এই জায়গাটা আর নাই, এই জায়গাটা ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে যাওয়ার কারণে এখান থেকে এই পরিমাণ যে অংশটা, এটা একটা হ্রদের মতো তৈরি হয়েছে, কারণ আসল নদী থেকে ওখানে তো আর পানি যাচ্ছে না, এটা ব্লকড হয়ে গেছে। তার মানে এখানে একটা হ্রদের মতো তৈরি হয়েছে। এই যে হ্রদের মতো যে জায়গাটা, এটাই হলো বাওর, এটাই হলো বাওর। তাহলে হাওর, বাওর এবং বিল তিনটা বলতে কি বোঝানো হয়, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু দেখি বাংলাদেশের বৃহত্তম যে হাওর, সেটা হলো হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম হাকালুকি হাওর, যেটা কোথায় অবস্থিত? মৌলভীবাজার, সিলেটে অবস্থিত। এরপর আমরা দেখতে পাচ্ছি টাঙ্গুয়ার হাওর, বর্তমান প্রেক্ষাপটে খুবই 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 ফেমাস একটা হাওর। এবং টাঙ্গুয়ার হাওর কিন্তু ইউনেস্কো হেরিটেজের অংশ এবং রামসার সাইট। তোমরা ইন্টারন্যাশনাল জিকে যখন পড়তে যাবে, তখন দেখবে রামসার কনভেনশন নামক একটা বিষয় আছে। রামসার কনভেনশনটা মূলত এক ধরনের কনভেনশন, যার মেইন কথা হলো পৃথিবীর বিভিন্ন জলাভূমি যেগুলো আছে সেগুলো সংরক্ষণ করতে হবে। সেই সংরক্ষণের তালিকার মধ্যে বাংলাদেশের 2টা আছে, তার মধ্যে একটা হলো এই টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরটা কোথায় অবস্থিত? সুনামগঞ্জ জেলায় অবস্থিত, মাথায় রাখতে হবে। এরপর আরো দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ক্ষুদ্রতম হাওরের নাম হলো বুরবুক হাওর, এটা কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। ওকে, এছাড়া অন্যান্য হাওর দু একবার পড়ে নিও। বাওরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পোড়াপাড়া, যেটা বাংলাদেশের বৃহত্তম বাওর, ঝিনাইদহে অবস্থিত, বাংলাদেশের বৃহত্তম। আর বাংলাদেশের ক্ষুদ্রতম এটাও কোথায়? এটাও ঝিনাইদহে অবস্থিত, আর এর নাম হলো সারজাত, এর নাম সারজাত। সামনের দিকে যাই, আমরা বিল দেখতে পাচ্ছি। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম হলো চলন বিল। এই বিলটা একই সাথে কয়েকটা জেলা দিয়ে আছে, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর। দেখো, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর 3টা জেলায় আছে চলন বিল। ডাকাতিয়া বিল, বিল ডাকাতিয়া বা ডাকাতিয়া বিল বলা হয়, একে মূলত বলা হয় পশ্চিমা বাহিনীর নদীও বলা হয়, অনেক সময় একে নদীও বলা হচ্ছে। এছাড়াও আরো বিখ্যাত কিছু বিল, যেমন আরিয়াখা বিলের মুন্সিগঞ্জে অবস্থিত, এছাড়াও বাইক্কা বিল। জাস্ট লোকেশনটা পড়ে ফেলবা যে কোথায় অবস্থিত, তাহলেই হবে। এরপর লেক। লেক কি? লেক তো তোমরা বোঝোই যে আমরা পুকুর চিনি না, মাটি কেটে পুকুর বানাই। এই পুকুরটাই যদি বিশাল হয়, তাহলে সেটাকে আমরা বলবো লেক। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো লেক। আর এখানে কি হবে? এখানে অবশ্যই এটা প্রাকৃতিক ভাবে হবে। কৃত্রিম ভাবে হলে আমরা কৃত্রিম লেক বলবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রাকৃতিক হয়, বিশাল পরিমাণ, যার চারপাশেই কি থাকে? ভূখণ্ড থাকে। চারপাশে ভূখণ্ড, মাঝখানে জলভাগ, এটাকে আমরা বলি লেক। তো বাংলাদেশের বৃহত্তম যে লেক, সেটা হলো কাপ্তাই লেক। এই কাপ্তাই লেক কিন্তু আবার ম্যানমেড, অর্থাৎ কৃত্রিম লেক। কিভাবে কৃত্রিম লেক? যখন কাপ্তাই বাঁধ দেয়া হয়েছে, অর্থাৎ হচ্ছে কর্ণফুলী নদীতে যখন বাঁধ দেয়া হয়, সেই বাঁধ দেওয়ার কারণে কিন্তু এই লেকটা তৈরি হয়েছে, এটা প্রাকৃতিকভাবে তৈরি হয় নাই। যাই হোক, বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা স্বাদু পানির লেকের নাম হলো বগা লেক। কোথায় অবস্থিত? সর্বোচ্চ উচ্চতা। যদি উচ্চতা সর্বোচ্চ হয়, তোমাদের পাহাড় পর্বতের ক্লাসে বলছি যে উঁচু যখনই আমরা কিছু বলবো, তখনই আমরা ধরে নিব সেটা কোথায় অবস্থিত? বান্দরবানে অবস্থিত। প্রান্তিক লেক, ফয়েজ লেক, এগুলো বিভিন্ন হচ্ছে ঘুরতে যাওয়ার জায়গা। তোমরা জাস্ট জেনে রাখো এগুলো কোথায় কোথায় আছে, ঠিক আছে? এগুলো ঘুরতে যাবা তোমরা সবাই। প্রান্তিক লেক, ফয়েজ লেক। আবার যারা সাঁতার পারো না, তারা পানিতে নামো না, ঠিক আছে? পাড়ে বসে থেকেই দেখো শুধু। মহামায়া লেক কোথায় আছে? এটা মিরসরাই, চট্টগ্রামে আছে। জাফলং, জাফলং শুনে বুঝতে পারতেছো এটা কোথায় আছে? সিলেটে আছে। ক্রিসেন্ট লেক, এই ক্রিসেন্ট লেক কিন্তু আবার এই লেকগুলোর মতো না। ক্রিসেন্ট লেক হলো জাতীয় সংসদের পেছনে আসে, পেছনে বা পাশে বলতে পারো। জাতীয় সংসদের পাশে যেই লেকটা, তাকে বলা হয় ক্রিসেন্ট লেক। এটা কৃত্রিম লেক। জাতীয় সংসদের পাশে অবস্থিত এই যে কৃত্রিম লেক।
ওকে, আমরা তাহলে এখন একটু এমসিকিউ সলভ করি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলন বিল। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? বাংলাদেশ মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা। ছেড়াদিয়া বা ছেড়া দ্বীপ কোথায় অবস্থিত? মূলত সেন্ট মার্টিন। তোমাদের বাংলাদেশের ম্যাপ কই ছিল? এই যে এইখানে অবস্থিত হলো সেন্ট মার্টিন। তোমরা দেখতে পাচ্ছ কিনা? একেবারে ছোট অংশ। আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই, মানে একটু বড় করে দেখাই, তাহলে সেন্ট মার্টিন এইরকম। সেন্ট মার্টিন মূলত ৩টা ভাগে বিভক্ত। যখন জোয়ার আসে, অর্থাৎ যখন পানি আসে, তখন ৩টা ভাগ আলাদা হয়ে যায়। স্পেশালি প্রথম ২টা ভাগ একটু মানে জোড়া লাগা অবস্থাতে থাকলেও একেবারে শেষের যেটা, সেটা একেবারে আলাদা হয়ে যায়। এই যে শেষেরটা আলাদা হয়ে যায়, এজন্য এটাকে বলা হয় ছিঁড়ে যায় বা ছিঁড়ে আলাদা হয়ে গেছে, সেখান থেকে নাম হলো ছেড়া দিয়া বা ছেড়া দ্বীপ। অর্থাৎ সেন্ট মার্টিনের একেবারে দক্ষিণে যে অংশটা, সেটাকে বলা হচ্ছে কি? ছেড়া দ্বীপ। তাহলে আমরা একটু দেখি এখানে কি যেন কোশ্চেন দেখলাম আমরা। ছেড়া দিয়া বা সিরা দিয়া এটা কোথায় অবস্থিত? এটা সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? স্থানীয় নাম হলো নারিকেল জিঞ্জিরা। উৎপত্তিস্থলে মেঘনার নাম কি? উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল বরাক। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী পদ্মা। দক্ষিণ তালপট্টি দ্বীপ যে নদীর মোহনায় অবস্থিত? মোহনা হারিয়াভাঙা। হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ি। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? বাতিঘর আছে কুতুবদিয়া। বাকল্যান্ড কোন নদীর তীরে? বাকল্যান্ড বুড়িগঙ্গা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। এরপর বিভিন্ন ক্ষেত্রে আমরা পুরুষ দেখতে পাচ্ছি। আসলে এখানে তোমাদের বোঝানোর মতো কিছু নাই, এটা টোটালি মুখস্থ পার্ট। দেখো, বাংলাদেশের প্রথম বিচারপতির নাম হলো এএসএম সায়েম। গণপরিষদের স্পিকার হচ্ছেন শাহ আব্দুল হামিদ। জাতীয় পরিষদের স্পিকার মোহাম্মদ উল্লাহ। এটা আসলে মুখস্থ পার্ট, ঠিক আছে? এটা তোমরা বাসায় পড়ে নিবা, এটা মুখস্থ পার্ট। বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্ষেত্রেও এগুলো একটু মুখস্থ পার্ট, এগুলো তোমরা পড়ে নিও। তবে বাংলাদেশের এই যে বাংলাদেশের বৃহত্তম বা এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং, এটা বর্তমানে অনেক মানে হাইপে আছে, তো এটা একটু মাথায় রেখো। এছাড়া বৃহত্তম আরো কি কি আছে, যে বৃহত্তম বিল, হাওর, বাওর, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। জলপ্রপাত মাধবকুণ্ড, এই মাধবকুণ্ড হবে এটা, মাধবকুণ্ড। ওকে, বাকিগুলো তোমরা একটু পড়ে নিও, রিডিং পড়ে নিও। এখানে বোঝার মতো তেমন কিছু নাই। বিভিন্ন দিবস সম্পর্কে তোমাদের দেয়া আছে, যে দিবসগুলো আমরা পালন করে থাকি। জাতীয় দিবস, নট আন্তর্জাতিক দিবস, এগুলো হলো জাতীয় দিবস। এই তারপর বিভিন্ন হটলাইন সেবাগুলো দেয়া আছে, এগুলো তোমরা পড়ে ফেলবা। দেখো, আমরা একটু কোশ্চেন সলভ করি। নিচের কোনটি বাংলাদেশের জাতীয় জরুরি সেবা প্রদান করে? জাতীয় জরুরি সেবা হলো 999। কিছু হইলেই তোমরা বলো না, এই 999-এ কল দে, সেই রকম। বাংলাদেশের কৃষি দিবস হলো 1 অগ্রহায়ণ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা চ্যাপ্টার 7-এর ইতি টানলাম। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে। তো সবাই ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।